একটা অন্য রকম নির্বাচন এবার হতে যাচ্ছে। একটা বড় অংশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্রের উৎসব যেটা বলা হয়, সেই গণতন্ত্রের উৎসব অনুষ্ঠিত হবে। আমাদেরই সহনাগরিক ভোটের যে ময়দান তার বাইরে থাকবেন। বিষয়টা নিয়ে আমাদের নাগরিক সমাজে তুমুল উৎকণ্ঠা উদ্বেগ আছে কি? মনে হয় না। বরং এক শ্রেণীর মানুষ তো দিব্যি আছে, তাদের তো নাম কাটা যায়নি, তারা বাদ যায়নি। কেউ কেউ এইভাবেও ভাবছে যে সত্যি তো ভোটার তালিকা শুদ্ধ করতে হবে। বিষয়টা ভোটার তালিকা শুদ্ধ করবার বাইরেও আরো কিছু, সেটা বোধহয় এখনো বোধে আনতে পারেনি সাধারণ মানুষজন। সেই জন্যই একদল মানুষ এখনো হয়রানির শিকার হয়েই যাচ্ছেন, আর তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক সচেতনতা কতটা ধরা পড়ছে? নির্বাচনে এগুলো তো ইস্যু হওয়ার কথা ছিল। আমরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রার্থীদের প্রচার দেখছি, সেই প্রচারের মধ্যে যথারীতি যেমন হয় আর কি, প্রার্থীরা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, তারা খাচ্ছেন, তারা কারোর বাড়িতে গিয়ে রান্না করে দিচ্ছেন, রুটি বেলে দিচ্ছেন, কেউ কেউ দেখছে আবার কারো কারো নাকি দাড়িও কেটে দিচ্ছেন। তা এগুলো হতে থাকবে। সাধারণ মানুষ এই সমস্ত গেমিং বা নাটককে উপেক্ষা করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারলেন যে কোন কোন কাজগুলো করা উচিত ছিল, কোন কোন কাজগুলো হয়নি, ভোটের যে ইস্যুগুলো সেগুলো কোথায় হারিয়ে গেল, কিংবা এতগুলো মানুষের অধিকার এভাবে কেড়ে নেওয়া হলো কেন? গণতন্ত্রে এভাবে অধিকার কেড়ে নেওয়া যায়, কেড়ে নেওয়া সম্ভব? এই অধিকার কেড়ে নেবার যে অধিকার আমাদের ব্যবস্থাপনার মাথায় বসে থাকা যারা, তারা নিলেন, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা নায়ক তারা গোটা বিষয়টা চুপচাপ দেখলেন যে একদল মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো। কেউ কিছু বললেন না, কেউ কিছু করছেন না, সবাই এক অদ্ভুত নীরবতা পালন করছেন। আমি ঠিক এখানেই বুঝতে চাইব আমাদের নির্বাচন এবং অধিকার কেড়ে নেওয়ার যে অধিকার, তাহলে কি আমরা গণতন্ত্র মানে এটাই বুঝবো যে আসলে অধিকার কেড়ে নেওয়ার অধিকারও জন্মে গেছে কারোর? সেই ব্যক্তির একটা কবিতা ছিল, তাতে তিনি বলেছিলেন যে ওই 51 সাল নাগাদ যেভাবে ভয়ঙ্কর একটা বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে সাধারণ মানুষ খুব বিক্ষুব্ধ হয়েছিল, রাষ্ট্রের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখিয়েছিল। সেটাকে কেন্দ্র করে তদানীন্তন বংশবৎ কিছু লেখক সাহিত্যিক বলেছিলেন যে এই জনগণকে রাষ্ট্রের আর সহ্য করা উচিত নয়। তাহলে কি করতে হবে? ব্রেট খুব স্লেজ দিয়ে লিখেছিলেন আসলে রাষ্ট্রপ্রধান নতুন জনগণ তৈরি করে নিতে পারবেন, যে জনগণ বেয়াদব, যে জনগণ রাষ্ট্রের কথা শুনছে না, সেই জনগণকে বাদ দিয়ে অন্যরকম একটা জনগণ তৈরি করার চেষ্টা রাষ্ট্রের করা উচিত বোধহয়। কি আশ্চর্য, ঠিক এই মুহূর্তে আমাদেরও মনে হচ্ছে আমাদের রাষ্ট্রকর্তারা বোধহয় নিজেদের মতো জনগণ তৈরি করবার চেষ্টা করছেন। তাই গণতন্ত্রের নামে তারা অধিকার কেড়ে নেবার অধিকারটা নিজেদের হাতে নিয়ে নিচ্ছেন। আসলে এই বিষয়টার উপরে আজ একটু আলোকপাত করি, এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার এবং আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা কি কি ঘটতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমি আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন ডক্টর উজ্জয়িনী হালিম। উজ্জয়িনী এ রাজ্যের ইলেকশন ওয়াচ যে সংগঠন তার অন্যতম সদস্য বটে। আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে বিষয়টা একটু অভিমুখটা নির্ধারণ করবার জন্য উজ্জয়িনীর কাছে আসছি। উজ্জয়িনী, আপনি আমাকে বলবেন যে আমি যেটা বলছি যে অধিকার কেড়ে নেওয়ার একটা অধিকার, মানে সামগ্রিক পরিমণ্ডলে এমন একটা নির্বাচনের মুখোমুখি আমরা হতে যাচ্ছি যেখানে অধিকার কেড়ে নেওয়ার অধিকারটা গ্রহণ করেছেন আমাদের প্রাতিষ্ঠানিক কিংবা সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে তারা তারা অধিকারটা কেড়ে নিয়েছেন। এবং আমরা শুনছি বিচারকরা বলছেন একবার ভোট না দিলে কি বা হয়, পরের বার দেবেন। এখন প্রশ্ন হচ্ছে পরের বার সত্যি দেওয়া যাবে তো? মানে যা হচ্ছে। আরো একটা প্রশ্ন তো এক্ষেত্রে থাকে যে আমরা তো জানি আইন সবার জন্য সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখলাম ট্রাইব্যুনালে গিয়ে খুব দ্রুত নামগুলো সংশোধন, কারোর কারোর নাম চলে এলো, তারা নিশ্চয়ই নামি দামি মানুষ, কিন্তু আরো অসংখ্য মানুষের নাম বাদ পড়ে গেল, তারা কবে আসবেন কোনো ঠিক নেই। তাহলে আইনের চোখে সবাই সমান, এই ভাবনাটা বা এই যুক্তিটাকে আর সত্যি খুব মান্যতা দেওয়া যায়? কি ঘটছে চারপাশে? অধিকার কেড়ে নেওয়ার অধিকারটাই কি তাহলে স্বীকৃত হচ্ছে?
ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আর আজকে পয়লা বৈশাখ, সুতরাং পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শকদের জন্য। আর খুব প্রাসঙ্গিক প্রশ্ন যেটা আপনি করছেন বা যে বিষয়ে আজকে আলোচনা করছেন, আমরা শুভ নববর্ষ বলছি, কিন্তু বাঙালিদের জন্য এই নববর্ষর পরের যে সময়টা আসছে নির্বাচন, সেটা কতটা ঠিক শুভ হতে চলেছে সেটা একটা বিচার্য বিষয়। তো আহ, এইবারে যেরকম আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দেখলাম, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এরকমটি আর হয়নি। পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা কখনো এরকমটি দেখেনি। এবারে আপনি যেটা বলছেন যে সবাই সমান, নিশ্চয়ই সংবিধানের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, কিন্তু বাস্তবে আমাদের সমাজে তো সবাই সমান না। সমাজ তো নানান ভাগে বিভক্ত। সমাজে মানে নানান নানান ভিত্তিতে, অর্থনৈতিক ভিত্তিতে, নানান রকম তার যোগ্যতাও কথাটা ঠিক না, শিক্ষায় বা নানান সুবিধার ভিত্তিতে নানান রকম কিছু মানুষ এগিয়ে, কিছু মানুষ পিছিয়ে। তো সবাই সমান, কিন্তু একটা কথাই আছে, ওই জর্জ অরওয়েলের বিখ্যাত কথা, সবাই সমান কিন্তু সমানের মধ্যে কিছু মানুষ বেশি সমান। হ্যাঁ, তো সবাই ইকুয়াল কিন্তু কেউ একটু বেশি ইকুয়াল। তো সেই জায়গাটাই বোধহয় আমরা দেখতে পাচ্ছি যে সবাই ইকুয়াল, কেউ বেশি ইকুয়াল, এটা হওয়া অনভিপ্রেত ছিল। বিশেষত আজকে প্রায় আমি লাস্ট সুপ্রিম কোর্টের হিয়ারিং যেটা শুনলাম, শুধু 27 লাখ না, সব মিলিয়ে 34 লাখ মানুষের কথা বলা হচ্ছে। ফিগার যেটা কাগজে পড়লাম, হিয়ারিং এ যেটা শুনলাম, মানুষ ভোট দিতে পারবেন না বলেই ধরে নেওয়া যায়। এবং আমাদের সর্বোচ্চ যে বিচারালয়, আমাদের যেদিকে সবাই তাকিয়েছিল, সেখান থেকেও আমরা কোনো আশার আলো দেখলাম না। আলোচনা যখন সুপ্রিম কোর্টে হচ্ছিল, যদি আমরা আলোচনাটা পুরো শুনি, এখানে এটাও বিশেষভাবে উল্লেখযোগ্য যে সাধারণ মানুষ কজনই বা আলোচনাটা শোনেন এবং কিভাবেই বা শুনবেন। তারপরেও যারা আলোচনা শুনছেন তারা দেখছেন বিচারপতিরা এই প্রশ্নটা আলোচনার শুরুতেই বিচারপতিরা বলেছেন যে নির্বাচনে ভোট দেওয়া শুধু একটা গণতান্ত্রিক অধিকার নয়, এর সাথে একটা ইমোশন জড়িয়ে আছে, একটা গণতান্ত্রিক দেশের মানুষের আবেগ জড়িত আছে ভোট দিতে পারার মধ্যে। সুতরাং সেই ভোট দেবে, এবারে না দিলেও হবে, পরের বারে দিলেও হবে, কোনো একটা সময় দিলেই হবে। আদৌ দেওয়া যাবে কিনা তার তার তো গ্যারান্টি কেউই দিচ্ছেন না, কারণ আমরা সবাই জানি ভোট কেন্দ্রিক রাজনীতিতে ভোটাররা গুরুত্বপূর্ণ হন শুধু ভোটের সময়ই। যেই ভোটটি চলে যাবে, আবার 5 বছর কি 3 বছর এরকম পরবর্তী সময় আরেকটা ভোট আসবে, তার আগে পর্যন্ত এই মানুষদের পাশে কে থাকবে, কোন রাজনৈতিক দল থাকবে, কোন বিচারপতিরা থাকবেন, কোন কারা কারা থাকবে, এটা কোন নির্বাচন কমিশন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। এখানে আমরা ট্রাইব্যুনালের কথা বলছি, ট্রাইব্যুনালগুলো এখনো ভালো করে ফাংশনাল না। ট্রাইব্যুনালগুলোকে অ্যানাউন্স করে দিলেই তো সেটা কাজ করতে শুরু করে না। প্রতীকীভাবে যাদের একটা দুটো তিনটের কথা যেটা আপনি বললেন, যেখানে ফয়সালা হয়েছে, সেইগুলো ক্ষেত্রেও লক্ষ্য করে দেখুন, এদের মধ্যে মানুষকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, কোর্টের দ্বারস্থ হয়ে বলতে হয়েছে যে আমার এরকম অবস্থা কেন হলো। কোর্ট থেকে তাড়াতাড়ি নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এই এনাদের বিষয়গুলো আগে দেখা হোক। এবং এই ক্ষেত্রে বোধহয় আপনি আলোচনা করছিলেন আর একদিন যে এইরকম যে দু তিনটে ক্ষেত্রে ফয়সালা ট্রাইব্যুনাল নিয়েছে, এর মধ্যে অনেকেই হচ্ছেন মানে প্রার্থী যারা নির্বাচনে লড়বেন। এটা আপনি যেটা শুরুতে বললেন, এটা খুবই মানে এই প্রসঙ্গে উল্লেখ করা উচিত যে নির্বাচনে যারা লড়বেন তাদেরটা তাড়াতাড়ি করে ঠিক করে দেওয়া যেতে পারে, কিন্তু আসল কথা, আসল জায়গা থেকে তো আমরা সরে এসেছি। নির্বাচনের প্রার্থীরাই তো নির্বাচক, তারা তো প্রধান। নির্বাচকদের বাদ দিয়ে 34 লক্ষ নির্বাচককে বাদ দিয়ে নির্বাচন, সেখানে যদি কিছু গোলযোগ থাকে প্রার্থীদের তাড়াতাড়ি ঠিক করে দেওয়া যাক। নির্বাচকদের ঠিক না করে দিলেও হয়, পরে দিলেও হবে, কোনো একদিন হবে। নির্বাচকদের বাদ দিয়ে কি করে নির্বাচন হয়? অথচ এই কথাটা হয়তো আপনি, আমি বা কিছু অল্প কিছু মানুষ বা দল বলছে। আমি খুব বড় আকারে রাজনৈতিক দলদের এটা বলতে শুনলাম না যে নির্বাচকবিহীন মানে নির্বাচকদের ছেড়ে ফেলে, অনেক নির্বাচকদের বাদ দিয়ে বাংলায় টোটাল ইলেক্টর ছিল তার 12% বাদ গেছে। সামগ্রিকভাবে নির্বাচকদের 12% বাদ যাওয়া মানে একটা বিশাল বড় অংশ বাদ যাওয়া। তার মধ্যে কিছু নিশ্চয়ই ভ্যালিড রিজনে বাদ গেছে, মৃত, ডিলিটেড, মানে ডিসিজ, শিফটেড ইত্যাদি। কিন্তু অন্যরা তো এরকম ঝুলে আছেন মাঝখানে, তারা ট্রাইব্যুনালের পরে, তারা অ্যাডজুডিকেশনের পরে ট্রাইব্যুনালের পথে ঝুলে আছেন। তো ঝুলে থাকাটা তো তাদের দোষ না। কোথায় কোন
এই ইয়ারও বা কেউ তাদের কোনো মিস্টেকের জন্য যদি এই মানুষগুলো ঝুলে থাকেন এবং তারা ভোট দিতে না পারেন, তো এটা তো সত্যি গণতান্ত্রিক অধিকার হরণের, অধিকার প্রতিষ্ঠার দিকেই যাচ্ছে, যেটা কারুরই থাকতে পারে না। সংবিধান সর্বোচ্চ, বিচার বিভাগও সংবিধান দেখে চলে এবং সংবিধানে সমস্ত মানুষের সমান অধিকার। আমাদের অধিকারগুলো মৌলিক। ভোটদানের অধিকার মৌলিক না, সেটা নিয়ে কথা হয়েছে, ভোটদানের অধিকার স্ট্যাটুটারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও এটা তো সংবিধানে রুটেড, সংবিধানের প্রতিষ্ঠিত, এবং যেটা বিচারপতিরা সঠিকভাবে বলেছেন আবেগের সঙ্গে জড়িত। গণতন্ত্রে, বিশেষত নির্বাচনী গণতন্ত্র যে দেশে প্রতিষ্ঠিত, সে দেশে নির্বাচন একটা মুখ্য ব্যাপার, এবং নির্বাচন যেখানে মুখ্য ব্যাপার সেখানে নির্বাচকরা মুখ্য ব্যাপার। নির্বাচন কমিশনের থেকেও বড় মুখ্য ব্যাপার নির্বাচকরা। নির্বাচন কমিশন এই জন্যই আছে যাতে নির্বাচনটা ঠিকভাবে হয়। নির্বাচন কমিশন এই জন্য নেই যে নির্বাচকদের নাম কেটে সেটে ফেলে দিতে পারে এবং নির্বাচকদের সংখ্যা কমিয়ে দিতে পারে। তো এটা সম্পূর্ণ একটা উল্টো পুরাণ টাইপের আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, যেটা কখনোই গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো না। এবং এইভাবে নির্বাচকরা যখন তাদের একটা প্রশ্ন চিহ্ন মুখে রয়েছেন, তখন কেন নির্বাচন হচ্ছে, কেন 2025-এর যেটা সামারি রিভিশন সেই রোল ধরে নির্বাচন সম্ভব নয়, কেন নির্বাচন কিছুদিন পরে হওয়া সম্ভব নয়, অনেকগুলো প্রশ্নই সাধারণ মানুষের মনে জাগবে। কিন্তু অন্যদিকে এমন মেরুকরণের রাজনীতি, এমন পাইয়ে দেওয়ার রাজনীতি, এমন চটকদারি রাজনীতি, যেটা আপনি বললেন বাসন মেজে দেওয়া থেকে দাড়ি কামিয়ে দেওয়া পর্যন্ত, যে আপনার মূল প্রশ্নগুলো ক্রমশ কোথাও পিছন দিকে সরে যাবে, আর মানুষ এই যে ভোটের সময়ের যে বিনোদন, তাতেই আমরা ব্যস্ত হয়ে পড়বো, তাতেই আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। বেশ, আমি ঠিক এখানেই আসবো মীরাতুন্দির কাছে। মীরাতুন্দি বারবার এই কথাটা বলেন, অধিকার কেড়ে নেওয়ার অধিকার যদি জন্মায়, তাহলে সত্যি কি গণতন্ত্রের কিছু থাকে? মীরাতুন্দি, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা একাধিকবার আলোচনা করেছিলাম আমাদের গণতন্ত্রের অসুখ বলে। সেটাকে কতটা মানুষ নিতে পেরেছেন আমি জানি না, কিন্তু এখন যে অবস্থার সামনে আমরা দাঁড়িয়েছি তাতে মনে হচ্ছে না যে আসলে মানুষকে, কে আমাকে নির্বাচন করবে সেরকম মানুষ আমি তৈরি করে নেব। মানে যারা শাসক তারা তৈরি করে নিচ্ছে সেই রকম মানুষ যে আমাদের নির্বাচন করবে, আমার যাকে অপছন্দ আমি তাদের বাদ দিয়ে দেব। মানে এইটা যদি কাঠামো হয়, তাহলে তো আমাদের সংবিধান, আমাদের ইয়েতে যে কথাগুলো রয়েছে শুধু কথার কথা, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। যে প্রশ্নটা কেউ করছে না, আমার তো মনে হয় সেই প্রশ্নটা তোলা খুব দরকার। এই ভোটার হানা টানা এসব নিয়ে যখন চলছে এক ধরনের প্রহসন, একেবারে নাটক বললে নাটককে অবমাননা করা হয়, নাটক নয়, প্রহসন ঘটিয়ে তোলা হচ্ছে। এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে, যেমন করি তেমন করি, লক্ষ্য একটাই। লক্ষ্য কি না, আমরা ওই একটা কথা আমাদের খুব খেয়াল রাখতে হবে, লক্ষ্য হচ্ছে গদি, এবং গদিটা কিসের? ক্ষমতার গদি। শুনেছি গ্রহ নক্ষত্রের জগতে, খুব ভালো তো বিজ্ঞান জানি না, সূর্যকে নাকি সমস্ত গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে, শুনেছি। তো আমার মনে হয় রাজনীতির জগতে এখন যারা রাজনীতি করে, সত্যিকার রাজনীতি নয়, এই রাজনীতিটা নকল রাজনীতি, অপরাজনীতি যারা করে, তারা মনে হয় ওই ক্ষমতার গদিটাকে ঘিরেই বিভিন্ন দল গ্রহ উপগ্রহের মতো মতো প্রদক্ষিণ করতে থাকে, এবং কি করে ওইটাকে হাত করব, দখল করব, আর দখল করে আর ছাড়বো, সারা জীবন ভোর দখল করে থাকবো। আমার তো মনে হয় আমাদের মানে খুব একটা আন্দোলন করা উচিত, বলা উচিত, ছোট তোলা উচিত, মানে উচ্চারণ করা উচিত, ভয়েস তোলা উচিত, শটটা তোলা উচিত, যে প্রত্যেক, আমি আগেও বলেছি তোমার এখানে, 5 বছর পরে একটা দল 5 বছর এলো, সেটা অবশ্যই ভোটারদের ভোটে আসবে, অবশ্যই। সেখানে দুটো প্রক্রিয়া কাজ করে, লক্ষ্য করে দেখো, এখন অন্তত হচ্ছে। একটা প্রক্রিয়া হচ্ছে কি না, ভোটারদের দিয়ে ভোট দিয়ে নেওয়া হয়, রাজ্যে সেটা করা হয়, তুমুলভাবে করা হয়। আর কেন্দ্রে সেইটাকে দমন করার জন্য কি করছে, তারা নিজেদের মতন ভোটার তালিকা তৈরি করে ফেলছে। ভোটার তালিকায় হরদম এলোমেলো উল্টো পাল্টা সবকিছু করে দিয়ে আমাদের মতন ভোটার তালিকা তৈরি হবে, সেখানে আর ওই ভোট দিয়ে নেওয়া ব্যাপারটা চলবে না। এইভাবে যে দুটো পক্ষ, সেখানেও একটা লক্ষ্য করার বিষয়, আজকে শুধু দুটো দলের মধ্যে লড়ালড়ি,
গণতন্ত্রে দুটো দলের মধ্যে লড়ালড়ি, দুটো দল আবার ক্ষমতার গদি দখল করে বসে আছে কেন্দ্রে এবং রাজ্যে। এখানে কি একটা প্রশ্ন উঠতে পারে না, বা ওঠেনি কেন তোলে না প্রশ্ন, আমি বুঝতে পারি না। এটা আমার প্রথম কথা, যে আজকে 1949 সালে যে দেশের স্বাধীনতা হলো, আজকে আমরা 2026-এ বসে কত মানুষের উন্নয়নটা দেখছি, কত শতাংশ মানুষ বঞ্চনা থেকে একেবারে মুক্ত হয়ে গেছে, কত শতাংশ, কাদেরকে অসহায় বানিয়ে রাখা হয়েছে তারা কত শতাংশ। এই হিসাবটা কেন কোনো দল দেয় না? ভোটের প্রচারে যখন তারা যায়, তারা কি বলে যে আমরা আমাদের কালে, আমাদের রাজত্বকালে, রাজত্বই বলবো না, রাজা রাজার মতনই করে, আমরা এত শতাংশদের বঞ্চনার জায়গা থেকে তুলে বঞ্চনা মুক্ত অবস্থানে আনতে পেরেছি। কেউ বলতে পারে আজকে কি সত্যি বঞ্চনা মুক্তদের হারটা কমে গিয়ে খুব? না, এখানেও তো মিরাতুলি, এখানেও তো পরিসংখ্যান দিলে সবাই নিজেদের মতো করে পরিসংখ্যান দেবে, এত চাকরি দিয়ে দিয়েছি, এত শতাংশ মানুষের উপকার হয়েছে, এত শতাংশ ভাতা দেওয়া হয়েছে, এখানে তো সবাই নিজেদের মতো তথ্য পরিসংখ্যান দিয়ে দেবে, যার সাথে হয়তো বাস্তবের কোনো মিলই নেই। আমার সৌভাগ্য, সেই অবস্থানে আমি আছি। আমি জানি প্রচারে কি বলা হয়, লিখিতভাবে ইস্তেহার দেওয়া হয়, সেটা আমি জানি। আজকেও আমি তার সঙ্গে আমার সেই অভিজ্ঞতা আমার হয়েছে। মিথ্যাচারণে বা মিথ্যা ভাষণে ভরিয়ে দেওয়া, মিথ্যা কথায় ভরিয়ে দেওয়া, কত 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 কোটির ব্যাপার করেছে, ভরিয়ে দেওয়া। আমরা তো সেটা দেখবো না। বাস্তবে যখন জনগণের কাছে যায়, এই তোমাদের সাংবাদিকরা বুম নিয়ে যখন যায়, যে মানুষরা কথা বলেন, যে মানুষদের চেহারা দেখা যায়, সাধারণ মানুষ বলতে যাদের আমরা বলি, আমরা একটু খাটো করে দেখি, সেটা খুব অন্যায়, সেই মানুষদের সংখ্যা কত? গ্রামে গঞ্জে যাও, তারাই তো বেশি। 80% হয়তো আমি একটু বেশি করে বলছি, কিন্তু 80% থেকে তো খুব নেমে আসেনি। এইটা একটা প্রধান প্রশ্ন। কোনো দলই কোনো, তুমি বলছো প্রচারের সময় বলে আমরা এই করেছি সেই করেছি এই করেছি, কেউ বলে যে আমরা 80% থেকে আজকে নামিয়ে এনেছি বঞ্চিতদের সংখ্যা, এখানে নামিয়ে এনেছি 15% নামিয়ে এনেছি? বলে না। আমি জানি, আমি সাক্ষী, আমি জানি ওদের ইস্তেহারে কি থাকে, বলে কেউ বলেনি, কেউ এদিকে ধার ঘাসে না, একেবারে মারায় না। কেউ দেখেছি কি করে, একটা দল কি করে, দলের দলনেত্রী তিনি কি করেন, পুরো মিথ্যা ভাষণে ভরিয়ে দেন। সে যে উন্নয়নের মানে বন্যা বইয়ে দেন যে সে আর বলার নয়। সেখানে আবার অন্য দলদের দেখেছি অনেক ব্যালেন্সড, কিছুটা ব্যালেন্স করে কথা বলছি, কিন্তু সেখানেও তো ফাঁকাটা বোঝা যাচ্ছে যে তোমরা কতখানি শতাংশের হার কমাতে পেরেছো। পেয়েছে, অনেক পেয়েছে, অনেক পেয়েছে। একজন কি করছে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, কি করছে, ভিক্ষুক বানিয়ে দিচ্ছে, এত দিয়েছি, ওই দিয়েছি, সেই দিয়েছি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তাগুলো শুনে তো আজকাল গা ঘিনঘিন করে। তুমি কোথার থেকে এসে এত এত দাতাগিরি করছো? কোত্থেকে এসে দাতাগিরি করছো? এই এত ধন জনসম্পদ, এটা তো তাদের সম্পদ, তাদেরকে দিচ্ছ, দিয়ে বাহবা নিচ্ছ। তো এগুলো তো মনে হয়, এই প্রশ্নগুলো, এই কথা আমি বলছি বলা বাহুল্য মাত্র। মানে সবাই জেনে বুঝে বসে আছে, সাধারণ মানুষও বোঝে, কিন্তু একটা জিনিস হয়ে গেছে খুব খারাপ, সেটা হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা। আজকে সব মানুষ নিজের স্বার্থটা বোঝে। যে মানুষদের এরকম দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে, দয়া দেখাচ্ছে যিনি, তারা কিন্তু সেই দয়ার দানটাকে মনে করছে নিয়ে তো নি, জানে এটা দয়া, জানে এগুলো আমাদেরই সম্পদ। আজকে আর তুমি সচেতন কথাটা বলে তো, সচেতন চেতনার জায়গাটা কারোরই মধ্যে আর নেই, কিন্তু লাভালাভের হিসাবটা সবাই বুঝতে পারে। কতটা আমি পেলাম, কোত্থেকে পেলাম, কিভাবে পেলাম, এটা বোঝার মতন পরিস্থিতি আজকে তৈরি হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যেও সেটা হয়েছে। কিন্তু এতটাই বঞ্চিত করে রাখা হয়েছে যে তাদের ওইগুলো নিয়ে জোরহাত করে প্রণতি জানানো ছাড়ে। বেশ, এত সব কথা যদি বুঝতে না পারা যায়, তাহলে আমি আর একটা কথায় আসি, যেটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে, বুঝতে পারছি না। সেটা হলো যে এই যে ভোটার, আমি যে ভোটার, সত্যিকার ভোটার, তার প্রমাণ আমাকে দেখাতে হবে। আমি দেখাতে না পারলে আমাকে নাজেহাল করা হচ্ছে, আমি ভোটার নই।
ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। এক্সাক্ট সংখ্যাটা যদি শুনে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি আজকেই দেখে এলাম যে সেই সংখ্যাটা কত বাদ গেছে। এখানে একটা প্রশ্ন তোলা যায় না অনুপম, ভোটার তালিকার তারা এভাবে ঠিক করছে, ভুয়ো ভোটার মুক্ত তালিকা ঠিক করছে যারা, প্রথমত তাদের তুমি যেটা বলেছো অধিকার কেড়ে নেওয়ার অধিকার, ভোটার বলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ভোটার নও। এখানে একটা প্রশ্ন খুব সাংঘাতিকভাবে উঠতে পারে, আমি অন্তত মনে করছি, সেটা হচ্ছে আমি যে ভোটার নই তুমি আমাকে প্রমাণ দেখাতে বলছো, অথচ বাস্তবে কি আমি ৭৬ বছর ধরে এই দেশে আছি, এই দেশের সবকিছুর সঙ্গে জড়িত আছি ৭৬ বছর ধরে। আমার তুমি যে কাগজপত্র চাইছো সেটা নেই। আমরা কি বলতে পারি না এখন এই কাগজপত্রগুলো নেওয়ার শুধুমাত্র দায়িত্ব নির্বাচন কমিশন নিচ্ছে না, নির্বাচন কমিশনও চালিত হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা, এবং কেন্দ্রীয় সরকারের ওপরে আবার নানানভাবে চালাকিপনা করছে রাজ্য সরকার। হয় কি বলবো, নিজেদের মধ্যে কিছু আপোষ মীমাংসা হচ্ছে, আর নয়তো আবার ঝাঁপিয়ে পড়ছে, বলছে কেন এটা হবে। এগুলো হচ্ছে জনগণকে নিয়ে, আমাদের সকলকে নিয়ে, সব শ্রেণীর দেশবাসীকে নিয়ে এক ধরনের খেলা খেলা হচ্ছে। কিন্তু খেলা, গণতন্ত্র তো খেলা নয়। কে যেন যে ছেলেটি মারা গেল, রাহুল বলেছিল, যে রাহুল বলে গিয়েছিল একটা অনুষ্ঠানে এসে, সমাজ মাধ্যমে এসে, যে গণতন্ত্র এখন খেলায় পরিণত হচ্ছে। সত্যি সত্যি যিনি বলেন খেলা হবে তিনি তাই করছেন। কিন্তু আমার এবার প্রশ্ন এবার থাকবে না অনুপম, খেলাটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিষয়। খেলা যখন দুই পক্ষের মধ্যে হয়, ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো, যে কোনো খেলা, তাস খেলার মতন খেলাও, তখন তারা লড়ালড়ি করে না, রক্ত গঙ্গা বইয়ে দেয় না, তারা অত্যন্ত সুচিন্তিতভাবে মাথা ঘামিয়ে, শরীর ঘামিয়ে খেলা করে। কোনো পক্ষ আর এক পক্ষকে আঘাত করবে এই মানসিকতা থাকে না। অর্থাৎ যিনি বলেন খেলা হবে, তিনি কিন্তু দেশের মানুষের মধ্যে লড়িয়ে দিতে চান, খেলা লড়িয়ে দেওয়ার ব্যাপার নয়, এটা তিনি জানেন না। খেলার মতন সুন্দর একটি প্রদর্শনমূলক প্রক্রিয়া আর হতে পারে না। আমি তার মধ্যেও যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্নটা যেটা বলে শুরু করেছিলাম, এখনো সেখানে আসতে পারিনি। এতটাই খারাপ লাগছে, মনে উথাল পাথাল ঢেউ উঠলে কি আর শান্তভাবে কথা বলা যায়? আমি যদি বলি আজকে আমাকে কেন প্রমাণ দিতে হবে কাগজপত্র, তুমি সংশয় প্রকাশ করছো আমি ভোটার নই বলে, হ্যাঁ, তুমি প্রমাণ করো, তুমি তাহলে প্রমাণ দাও যে আমি ভোটার নই।